আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৪র্থ নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। সে মনে মনে বলে, মেয়ে দুটোর সাথে এমন করলো উনি, আমি কল্পনাতেও ভাবতে পারিনি উনি এমনটা করতে পারে। একটা মানুষ এতটা খারাপ হতে পারে? ছি, আসলে আমি রেগে গিয়ে মেয়ে দুটোকে থাপ্পড় মারি। আমার থাপ্পড় খেয়ে তাল সামালতে না পেরে দুজনেই পড়ে যায়। সত্যি বলতে আমার হোশ ছিল না। কেউ যদি আমাকে ভুল বোঝে বিনা কারণে, সেটা আমার সহ হয় না। আমি বললাম, কুত্তার বাচ্চা, তোদেরকে আমি বলেছিলাম না তোরা আমার সাথে কথা বলবি না, তোরা এখান থেকে চলে যা। তোদের জন্য ও আমাকে ভুল বুঝলো। তোদের মতো মেয়েকে তো আমি। এখন মেয়ে বলে, ওই কুত্তার বাচ্চা, তুই আমাকে থাপ্পড় মারলি? চিনিস তুই আমাকে? এখন যদি আমি চাই তোকে এখানে মেরে ফেলতে পারি। তুই আমাকে চিনিস? আমি কে? আমি বললাম, তুই কে রে? তোর কত শক্তি আছে? যা ফোন দিয়ে ডাক তোর বাপকে। যদি আমাকে কিছু করতে পারে তারপর বলিস। ভাগ এখান থেকে। দ্বিতীয় মেয়ে বলে, আপনি মোটেই কাজটা ঠিক করলেন না, এর জন্য আপনাকে পস্তাতে হবে। আমি বললাম, এখান থেকে যাবি নাকি পিটাতে পিটাতে মেরে ফেলবো? এখান থেকে যা। আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি না, তাই ভালো ভালোই বলছি, এখান থেকে চলে যা। এদিকে দীপা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। এত কিছুর পরেও সে আসেনি। যখন দেখছে মেয়ে দুটি দাঁড়িয়ে আছে, আমি বলার পরেও যাচ্ছে না, উল্টো আমার সাথে কথা কাটাকাটি করছে, অন্যদিকে আমার রাগ চরমে উঠে গেছে। যে কোনো সময় অঘটন ঘটাতে পারি, তাই সে দাঁড়িয়ে থাকতে পারলো না। সে আমাদের দিকে এগিয়ে আসে। দীপা বলে, নিজেকে কি মনে করেন? আপনি এতটা নিচ মনের মানুষ আমি ভাবতে পারিনি। না হয় মেয়ে দুটো আপনার সাথে কথা বলতে এসেছে, তাই বলে আপনি ওনাদের সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারেন না। এটা ঠিক না। আমি বললাম, তুমি যেটা করলে আমার সাথে সেটা ঠিক, আর আমি কিছু করলে সেটা অন্যায়, তাই না? দীপা বলে, আমি সেরকম কিছু বলছি না। এখন আপনি আমার সাথে আসুন। আর আপুরা, আমি অনুরোধ করে বলছি, প্লিজ কিছু মনে করবেন না। ওনার রাগ একটু বেশি তো, তাই আপনাদের সাথে এরকম ব্যবহার করে ফেলেছে। প্লিজ ওনাকে ক্ষমা করে দিন। আপনারা যে কাজে এসেছেন সেই কাজে চলে যান, কিছু মনে করবেন না প্লিজ। তারপর মেয়ে দুটো চলে গেল, কিন্তু যাওয়ার আগে বলে গেল যে আমাকে ছাড়বে না। দীপা বলে, এখন আপনার মন শান্তি হয়েছে? আসুন আমার সাথে। যদি কখনো বিপদে পড়েন তখন কেউ আপনাকে সাহায্য করতে আসবে না, কারণ আপনার এই রাগের কারণে। আমি বললাম, আমি কারো কাছ থেকে সাহায্য চাইবো না। আমি যদি মরে যাই তো যাব, তাও কারো কাছ থেকে সাহায্য চাইবো না আমি। দীপা বলে, আচ্ছা আপনি এরকম কেন? বুঝি না আপনার এত রাগ কেন? আমি বললাম, দেখো এটা রাস্তা, এখানে এসব নিয়ে সমালোচনা না করাই ভালো। তুমি ভিতরে যাও, আমি এখানে আছি। আর তোমার কতক্ষণ সময় লাগবে বাইরে আসতে? দীপা বলে, সঠিক জানি না, ডাক্তারের সাথে কথা বলতে হবে কবে ছাড়বে আমার ভাইকে। আমি বললাম, তুমি দোকান থেকে ঘুরে আসো, আমি হসপিটালের ভেতরে যাচ্ছি, আমার একটু কাজ আছে। দীপা কিছুটা অবাক হয়ে বলে, হসপিটালের ভিতরে আপনার আবার কিসের কাজ? আমি বললাম, আমার একটু সমস্যা হচ্ছে, তাই ডাক্তারের সাথে কথা বলবো। তুমি যাও, আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। দীপা বলে, কেন? আপনি তো ঠিক আছেন, আপনার আবার কি হলো? আমি বললাম, উফ, এত প্রশ্ন করলে কি চলে? তুমি যাও তো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। আমার কথা শুনে দীপা চলে গেল। কিছুক্ষণ পর কিছু ফলমূল নিয়ে হসপিটালে ফিরে আসে। এদিকে আমি ডাক্তারের সাথে কথা বলার জন্য চেম্বারে গেলাম। আমি বললাম, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ডক্টর ওমর বলে, এই তো বাবা, ভালো আছি, তুমি কেমন আছো? আমি বললাম, আপনাদের দোয়ায় ভালো আছি আঙ্কেল। আমি কোন ব্যাপারে এসেছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। ডক্টর ওমর বলে, হ্যাঁ বাবা, তোমার কথা মতো তো সব করলাম। এখন রিলিজ নিয়ে তুমি কথা বলতে চাইছো, তাই তো? আমি বললাম, হ্যাঁ। আপনি কিভাবে বুঝলেন? ডক্টর ওমর বলে, না, আমার মনে হলো তাই বললাম। এই বলে হো হো করে হেসে উঠলেন। আমি মুচকি হেসে বললাম, আচ্ছা আঙ্কেল, আর কত টাকা দিতে হবে? ডক্টর ওমর বলে, বেশি না বাবা, অল্প কিছু টাকা দিলেই হয়ে যাবে, মাত্র 20,000 টাকা হলেই এনাফ। আমি বললাম, এই নিন টাকাটা, কিন্তু এটা যেন গোপনে থাকে, এখন প্রকাশ না করাই ভালো। আমি এখন আসি, ভালো থাকবেন। ডক্টর ওমর বলে, আচ্ছা বাবা, কখনো কোনো সাহায্য লাগলে বলিও, যথেষ্ট চেষ্টা করব। আমি বললাম, ধন্যবাদ আঙ্কেল, এই বলে বিদায় নিয়ে চলে এলাম। এদিকে দীপা ওর ভাইকে বলে, আমার ভাইটার এখন কেমন লাগছে? মিলন বলে, জি আপু, অনেক ভালো আছি। আমি কবে বাড়ি যাব? দীপা বলে, এখন আর বাড়ি যাওয়া হচ্ছে না, তোমাকে কয়েকদিন রেস্টে থাকতে হবে, নয়তো তুমি বাসায় গিয়ে বাদরামও শুরু করে দেবে। মিলন বলে, ওকে আমার লক্ষ্মী আপু, তুমি যা বলবে আমি তাই শুনবো। মা বলে, ফলগুলো আমাকে দে, আমি কেটে দেই ওকে। দীপা কিছু না বলে ফলগুলো এগিয়ে দিল। জানি না কি মনে হতেই দীপার মা বলে, তোকে এরকম দেখাচ্ছে কেন রে মা? তোর কি কিছু হয়েছে রাতে? মায়ের মুখে এমন কথা শুনে দীপা কিছুটা ঘাবড়ে যায়। তারপরও নিজেকে সামলে বলে, আরে মা, তুমিও না সব সময় একটু বেশি বেশি ভাবো। আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। তুমি তো আমাকে সবসময় সন্দেহের চোখে দেখো, তাই না? মা বলে, আরে তুই সবসময় এরকম ব্যবহার করিস কেন আমার সাথে? আমি কি তোকে কিছু জিজ্ঞেস করতে পারি না? দীপা বলে, মা, আমি বললাম তো আমি ঠিক আছি। মা বলে, আচ্ছা বাদ দে এসব কথা, তুই এখন একটু বাসায় যা। দীপা বলে, আমি তো একটু আগে আসলাম বাসা থেকে, এখন আবার বাসায় যেতে বলছো কেন? মা বলে, তোর এখানে থাকতে হবে না, আমি আছি তোর ভাইয়ের কাছে। তুই গিয়ে বরং ঘরদুয়ার গুছিয়ে নে, এই কয়দিনের ধকলে তোর চেহারাটা একদম শুকিয়ে গেছে, বাসায় গিয়ে বিশ্রাম নে। দীপা বলে, ওকে যাচ্ছি, এখন আবার না গেলে কথা শুনতে হবে। আমি যাচ্ছি, আবার বিকেলে আসবো। মা বলে, ঠিক আছে যা, রাস্তায় দেখে শুনে চলাফেরা করিস, বলা তো যায় না এখানকার বখাটে ছেলেদের কথা। তারপর দীপা মাঠ থেকে বিদায় নিয়ে চলে এলো। সে চলতে চলতে ভাবে, কাল থেকে তো বাসায় যাওয়া হয়নি, মাকে তো মিথ্যে কথা বললাম, এখন একটু বাসায় গিয়ে দেখতে হবে। বাসাটা একদম ফাঁকা পড়ে আছে,
এই ভেবে সে বাইরে এসে দেখে আমি আগের মতো গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। ওকে আসতে দেখে আমি এগিয়ে গেলাম। দীপা বলে, বাসায় যেতে হবে আমাকে, কাল থেকে বাসায় যাওয়া হয়নি। আমি কিছু বললাম না, চুপচাপ গাড়ির দরজা খুলে দিলাম। দীপা আমার দিকে এক নজর তাকিয়ে গাড়িতে উঠে বসে। হয়তো সে আমার রাগ কমেছে কিনা তাই দেখছে। আমি গাড়ি চালাতে শুরু করলাম, কেউ কোনো কথা বলছি না। দীপা বাইরের দৃশ্য দেখছে আর উপভোগ করছে। হঠাৎ সে বলে, আচ্ছা আপনি তো আমাকে একটিবার জিজ্ঞেস করলেন না আমি কেন আপনাকে আমার বাসায় যেতে বললাম। আমি বললাম, আবার এখানে প্রশ্ন করার কি আছে, তুমি বাসায় যেতে চাইছো আর আমি তোমাকে নিয়ে যাচ্ছি। দীপা বলে, তাও জিজ্ঞেস করবেন না কেন বাসায় যাচ্ছি। আমি বললাম, আমার এখন কোনো কথা বলতে ইচ্ছে করছে না, একটু চুপ থাকো। আমার কথা শুনে দীপা চুপ হয়ে যায়। তারপর বেশ কিছুক্ষণ রাস্তা চলার পর ওদের বাসায় পৌঁছে গেলাম। দীপা বলে, নেমে আসুন, বাসার ভিতরে এসে বসুন। আমি বললাম, না আমি গাড়িতে ঠিক আছি, তুমি যাও বাসায়। দীপা বলে, আমরা এখন কোথাও যাচ্ছি না, এখানে থাকতে হবে বিকেল পর্যন্ত, তারপর হসপিটালে যাব, তাই বলছি বাসায় আসুন। আমি আর কিছু না বলে ওর সাথে গেলাম, কারণ আমার খুব ইচ্ছে করছে ওর সঙ্গ পেতে, তাই আপত্তি করলাম না। বাসার ভেতরে প্রবেশ করার সাথে সাথে আমি ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। সে বুঝতে পারেনি আমি হঠাৎ এরকম করব। আমার ঠোঁটজোড়া ওর ঘাড়ে গভীরভাবে বসিয়ে দিলাম, তারপর একের পর এক কিস করতে লাগলাম। এক সময় ওকে ঘুরিয়ে আমার ঠোঁটজোড়া দিয়ে ওর ঠোঁট আঁকড়ে ধরলাম। ওর ঠোঁটের স্বাদ আমাকে মাতাল করে দেয়, ইচ্ছে করে সারাদিন সারা রাত এভাবে আঁকড়ে রাখি, ছাড়তে মনই চায় না। এদিকে দীপা অবাক হয়ে তাকিয়ে আছে। সে মনে মনে বলে, ছি এসব কি হচ্ছে, এতক্ষণ তো ভালোই ছিল, এখন আবার কি হলো ওনার। আমি হঠাৎ ওর পেটে হাত বুলাতে থাকি, আমার ছোঁয়ায় দীপা কেঁপে উঠল। দীপা বলে, আপনি ঠিক আছেন তো, এসব কি করছেন। ওর কথা আমার মাথার উপর দিয়ে গেল। আমি কোনো উত্তর দিচ্ছি না, আমি আমার মতো করে ওকে আদর করে যাচ্ছি। এবার দীপার বিরক্ত লাগছে, কিন্তু কিছু বলতেও পারছে না, আবার সইতেও পারছে না। এমন অবস্থায় পড়ে গেছে, না পারছে ধরতে না পারছে ছাড়তে। সে আর সহ করতে না পেরে জোরে একটা ধাক্কা দিল আমাকে। আমি তাল সামালতে না পেরে দেয়ালের সাথে ধাক্কা খাই। এতক্ষণ আমি একটা ঘোরের মাঝে ছিলাম। ওর ধাক্কায় সম্বিত ফিরল। নিজেকে সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। এদিকে দীপা অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। সে বুঝতে পারছে না আমার হয়েছেটা কি। দীপা বলে, আপনি ঠিক আছেন তো, কি হয়েছে আপনার, আমাকে একটু বলবেন। আমি বললাম, হ্যাঁ আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। দীপা বলে, তাহলে হঠাৎ এরকম অদ্ভুত কাণ্ড করলেন কেন। আমি বললাম, আসলে। দীপা বলে, কি আসলে, আপনার হয়েছেটা কি, আমাকে বলবেন একটু, নাকি আমাকে বলা যায় না। আমি তো আপনার সম্পর্কে কিছুই জানি না, আজ পর্যন্ত শুধু আপনার নামটা জানি, আর কিছুই জানি না। আমি বললাম, সময় হলে সব জানতে পারবে, এখন কি করতে এসেছো সেই কাজগুলো তাড়াতাড়ি করো। দীপা বলে, আপনাকে আমি কোনোদিনও বুঝতে পারবো না, সেটা আমি বুঝে গেছি। আপনি কখন কি করবেন সেটা আমার ধারণার বাইরে, সত্যি বলতে আপনাকে বোঝা বড় দায়। আমি বললাম, আরে সেরকম কিছু না, এখন বলো তোমাকে কোনো সাহায্য করতে হবে কিনা, না হলে আমি গাড়িতে গিয়ে বসে থাকি। দীপা একটু মেজাজ দেখিয়ে বলে, পা ভেঙে হাতে ধরিয়ে দেব এখান থেকে এক পা নড়লে। আমি কি আপনাকে বলেছি যে আমাকে সাহায্য করতে হবে, নাকি বলেছি গাড়িতে গিয়ে বসে থাকতে। এত গাড়ি গাড়ি করেন কেন, গাড়িতে কি আপনার বউ আছে নাকি, যে গাড়ি ছাড়া আপনার কিছুই ভালো লাগে না। আমি বললাম, আরে এসব কি বলছো, তোমার কি মাথা গেছে নাকি, গাড়িতে বউ থাকবে মানে। দীপা বলে, তাহলে গাড়ি কি চড়ে নিয়ে যাবে, যার জন্য গাড়িকে সবসময় চোখে চোখে রাখতে হবে। আপনার কোটি কোটি টাকা দামের গাড়ি হারিয়ে গেলে আর কিনতে পারবেন না কি, তাই তো, নাকি আমাদের গরিব ঘরে আপনার মন ঠিকছে না। আচ্ছা তাহলে গাড়িতে গিয়ে বসে থাকেন। আমি বললাম, তুমি না সবসময় বেশি বোঝো, যার ফলে আমার রাগটা আমি কন্ট্রোল করতে পারি না। দীপা বলে, আপনার রাগ ধুয়ে আপনি পানি খান, আপনার রাগকে আমি ভয় পাই না, বুঝেছেন মিস্টার। এখন আপনি আমাকে সাহায্য করবেন, আমি যেটা বলবো সেটাই করতে হবে, নয়তো পা ভেঙে হাতে ধরিয়ে দেব। ওর কথা শুনে আমি মনে মনে বলি, তোমার পাখা গজিয়েছে আমি চুপ থাকার কারণে, তুমি বুঝতে পারছো না সামনে তোমার জন্য কি ওয়েট করছে। শুধু তোমার ভাইটাকে সুস্থ হয়ে ঘরে আসতে দাও, তারপর তোমাকে তিলে তিলে বোঝাবো আমি কি জিনিস। আমি বললাম, এসব কি কথা হচ্ছে, আমি কিন্তু। দীপা বলে, আমি কিন্তু কি, আমাকে একটু আদর করতে ইচ্ছে করছে, করুন। এই যে আমি আপনার সামনে এগিয়ে আসলাম, নিন যেটা ইচ্ছে করে নিন। আমি বললাম, উফ ভালো হবে না বলে দিচ্ছি, এবার যদি ধরি তাহলে কিন্তু ছাড়বো না। এখন এসব বাদ দিয়ে বলো কি করতে এখানে এসেছো। দীপা বলে, কাল রাতে চোর ঢুকেছিল কি না তাই একটু দেখবো, আর অনেকদিন থেকে ঘর গোছগাছ করা হয়নি, ঘরগুলো একটু গোছগাছ করব, ভালোভাবে পরিষ্কার করব, তারপর গোসল করব, নাস্তা করব, এরপর একটু আড্ডা দিয়ে হসপিটালে যাব। আমি বললাম, চোরে আর কি নিয়ে যাবে বলো, যদি কিছু নিয়ে গিয়ে থাকে তো আমি এনে দিচ্ছি। দীপা বলে, থাক আমি ভালো করে জানি আপনার অনেক টাকা আছে, এখন দেখি আমার বাসায় কি কি আছে না নেই। আপনাকে অযথা টাকা খরচ করতে হবে না, আমার কাছে টাকা আছে, আমি কিনে আনতে পারবো। আমার বাসায় তেমন কোনো দামি জিনিস নেই যেটা চোরে নিয়ে যাবে। এখন আমার সাথে আসুন একটু ঘরগুলো দেখি। আমি বললাম, উফ তুমি এসব কি আজব ধরনের কথা বলো, মাঝে মাঝে আমি কিছুই বুঝতে পারি না। দীপা বলে, আপনাকে কিছুই বুঝতে হবে না, এখন আপনি আমার সাথে আসুন, ঘরগুলো গোছাতে হবে। আপনি আমাকে সাহায্য করবেন বলেছেন, এখন আমি বিছানা গোছাবো, রুম ঝাড়ু দেব, তারপর কাপড় চোপড় গুছিয়ে রাখবো, আমাকে সবকিছুতে সাহায্য করবেন, চলুন। আমি মনে মনে ভাবছি, জীবনে কোনোদিন গ্লাস ধুয়ে পানি খাইনি, সে মহিন কিনা আজ ঘর গোছাবে, এটাও কি সম্ভব। মাঝে মাঝে কিছু কাজ মন থেকে না চাইলেও বাধ্য হয়ে করতে হয়, আমারও তাই অবস্থা।
আমি বললাম ঠিক আছে, বলো কি করতে হবে। আমার কথা শুনে দীপা আমাকে একটা রুমে নিয়ে যায়। সত্যি রুমটা একদম অগোছালো হয়ে আছে, ঘরে মানুষ না থাকলে যা হয় আর কি। দীপা আমাকে একটা সিম্পল কাজ দিয়ে বলে, এই যে আপনি বিছানাটা গোছানো শুরু করুন আর আমি কাপড়গুলো গুছিয়ে রাখি। ওর কথা মতো আমি বিছানা গোছাতে লাগলাম, কিন্তু পারছি না ভালো মতো গোছাতে। একবার এদিকে টান দিলে ওইদিকে খুলে যায়, আবার অন্যদিকে টান দিলে এদিকে খুলে যায়। হয়তো এরকম কাজ কোনোদিন করিনি বলে পারছি না। আমার কাণ্ড দেখে দীপা হাসছে। আমি ওর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলাম। রাগ যে হচ্ছে না তা কিন্তু নয়, কিন্তু নিজের রাগকে কন্ট্রোল করে আমি ওকে সুযোগ দিচ্ছি। যদিও নিজেকে শুধরিয়ে নিতে পারে, যদি সে আমাকে বোঝে, তাই ও যা বলছে তাই করছি। দীপা বলে, কি পারছেন না তাই তো? আপনার দ্বারা কিচ্ছু সম্ভব না, আপনি শুধু রাগ করে উল্টাপাল্টা কাজই করতে পারেন, তাছাড়া অন্য কোনো কাজ হবে না আপনার দ্বারা। আমি বললাম, আরে বাবা এত ঝাড়ি দেওয়ার কি আছে, আমি তো চেষ্টা করলাম কিন্তু পারলাম না, আমি তো কখনো এসব কাজ করিনি। দীপা বলে, সেটাই তো বললাম, আপনাকে দিয়ে আমার কোনো কাজই হবে না। এই বলে দীপা এগিয়ে এসে আবার বলে, এই যে দেখুন, এভাবেই এসব কাজ করতে হয়, দেখে দেখে শিখে নিন, ভবিষ্যতে কাজে লাগবে। আপনার বউ যে হয়ে আসবে তাকে একটু সাহায্য করতে পারবেন। আমি বললাম, আমার ভবিষ্যতের বউ মানে? বুঝলাম না কথাটা। দীপা আমার চেহারার দিকে তাকিয়ে বলে, এসব নিয়ে এখন কথা বলতে চাই না, এখন যে কাজের জন্য এসেছি সেটাই করি। ওর কথা শুনে আমি কিছুই বললাম না, কারণ কথা বললে কথা বাড়বে, কাজের কাজ কিছুই হবে না। তারপর ওর সাথে কাজে সাহায্য করতে লাগলাম। একে একে 3টা বেডরুম পরিষ্কার করে গুছিয়ে ফেললাম। অবশ্যই আমি তেমন কিছুই করিনি, সব দীপা করেছে। মেয়েটা যেমন সুন্দর, তার হাতের কাজগুলোও নিখুঁত। ছোট ছোট রুমগুলোকে কি সুন্দর পরিপাটি করে সাজিয়ে ফেলেছে। সব রুম গোছগাছ করে দুজনেই প্রায় ক্লান্ত হয়ে গেছি। তাই শেষের রুমটা ভালো করে গোছানোর পর দুজন বিছানায় গা এলিয়ে দিলাম। বিছানায় শুয়ে দুজনেই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। দীপা হঠাৎ করে আমার দিকে আর চোখে তাকায়, দেখে আমি হাঁ করে ওর দিকে তাকিয়ে আছি। সে বুঝতে পারলো না এভাবে তাকিয়ে থাকার কারণ কি। হঠাৎ করে দেখলো ওর বুকে ওড়না নেই। আসলে জামার গলা বড় হওয়ার কারণে ওর বুকের প্রায় অর্ধেক অংশ বেরিয়ে আছে। ওর বুকের গভীরতায় আমার চোখ আটকে গিয়েছিল, সেটা সে বুঝতে পেরে তাড়াহুড়ো করে ওড়না ঠিক করে। তারপর আমার মাথায় আলতো করে টোকা মারে। আমি বললাম, উফ, এটা কি হলো? আমি তোমাকে এত সাহায্য করলাম, তার বদলে অন্য কিছু না দিয়ে মারছো, এটা কিন্তু ঠিক হলো না। দীপা বলে, আপনি অন্য কিছুর যোগ্য না, শুধু মার খাওয়ার যোগ্য, কাজের সময় অন্য চিন্তা ভাবনা। আমি বললাম, এখন আবার কি করতে হবে? দীপা বলে, কেন হাঁপিয়ে গেছেন নাকি? আপনি না পুরুষ, আসলে আপনাকে দিয়ে কোনো কাজ হবে না, বুঝলেন? আমি একটু রেগে গিয়ে বললাম, মানে কি বোঝাতে চাইছো তুমি? দীপা মুচকি হেসে বলে, কচু। আমি রাগে লুক নিয়ে ওর দিকে তাকিয়ে আছি। দীপা বলে, এই না না, এখন রেগে আবার কিছু করবেন না। আমি বললাম, কেন, করলে কি হবে? দীপা বলে, প্লিজ না। আমি বললাম, আরে এমন ভয় পাচ্ছ কেন? আমি তো এখনো কিছু করিনি। তাহলে? দীপা বলে, কারণ আপনাকে বিশ্বাস নেই, কখন কি করে বসেন আপনি নিজেও জানেন না। দেখুন এখন এসব কিছু হচ্ছে না, তাড়াতাড়ি উঠুন, বাকি কাজগুলো সেরে ফেলি। আমি বললাম, উফ, সবসময় এত কাজ কাজ করলে কি চলে? দীপা বলে, না, সারাদিন আপনার সাথে আমি রোমাঞ্চ করি, তাহলে সুন্দর চলবে, তাই না? আমি বললাম, তুমি এত আনরোমান্টিক কেন বলো তো? আমার মতো রোমান্টিক হতে পারো না? দীপা বলে, আমার আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, রোমান্টিক হব আমি? আপনি থাকুন আপনার মতো, বেয়াদব। কথাটা বলে জিভে কামড় দিয়ে মনে মনে বলে, এই রে, এটা আমি কি বলে ফেললাম? আমি ওর কথার কোনো প্রত্যুত্তর না করে বললাম, আচ্ছা তাহলে যাও, তুমি তোমার কাজগুলো সেরে আসো, আমি একটু রেস্ট নেই, আমার কিছু ভালো লাগছে না। দীপা বলে, একা একা শুয়ে থাকলে আরো খারাপ লাগবে, এর থেকে ভালো আপনি আমার সাথে আসুন, দুজনে গল্প করতে করতে কাজগুলো করব, আমারও কাজ করতে ভালো লাগবে, আর আপনারও খারাপ মনটা ভালো হয়ে যাবে। আমি বললাম, আমার মন খারাপ তাতে তোমার সমস্যা কি? আমার মন খারাপ থাক, তাই ভালো। তুমি তো সেটাই চাও, আমি তোমার সাথে কথা না বলি বা তোমাকে ডিস্টার্ব না করি, তুমি এটাই তো চাও, তাই না? দীপা বলে, দেখুন এরকম ছোট বাচ্চার মতো বারবার ঝগড়া করবেন না আমার সাথে, প্লিজ। আমি বললাম, নিজে ছোট বাচ্চা, আবার আমাকে বলে ছোট বাচ্চা। দীপা বলে, আমাকে কোন দিক থেকে ছোট বাচ্চা মনে হয় বলুন তো? আমি বললাম, তাহলে আমাকে তোমার কোন দিক থেকে ছোট বাচ্চা মনে হয়? দীপা বলে, উফ, আপনি এত ঝগড়া শিখেছেন কোত্থেকে? আমার কাছে খুব মজা লাগছে ওকে রাগাতে। আমি বললাম, তোমার থেকেই শিখেছি আস্তে আস্তে, বুঝেছো ম্যাডাম? দীপা বলে, আমি কখন আপনাকে ঝগড়া শিখালাম? ঠিক আছে, আপনি যখন বলছেন আমি আপনাকে ঝগড়া শিখিয়েছি, তাহলে আমি আপনার শিক্ষক, তাই আমাকে সম্মান দেওয়া উচিত। আমি বললাম, আচ্ছা ম্যাডাম, দেব, অনেক অনেক সম্মান দেব, এখন চলো, এরকম ঝগড়া করতে থাকলে তোমার বাসার কাজ কিছুই হবে না। এরপর আমরা দুজন খুনসুটির সাথে সাথে বাসার সম্পূর্ণ কাজ শেষ করি। ঘর তো পরিষ্কার করলাম, কিন্তু এখন পড়লাম আরেক সমস্যায়। ঘর পরিষ্কার করতে করতে জামা কাপড় নোংরা হয়ে গেছে, এখন গোসল না করলেই হচ্ছে না। গোসল করা কোনো সমস্যা না, সমস্যা হলো আমি টিউবওয়েলে গোসল করতে পারি না, কোনোদিন করিও নি। দীপাকে বলতে সে টেনশনে পড়ে গেল। সে মনে মনে বলে, হে আল্লাহ, এ কোন মহাবিপদে ফেললে আমাকে। এত বড় মানুষ বলে কিভাবে গোসল করতে হয় তা নাকি জানে না। মনটা চাইতেছে মাথায় তুলে একটা আছাড় দিয়ে মেরে ফেলি, সব ঝামেলা তাহলে এখানেই শেষ হয়ে যেত। কিন্তু দুঃখের বিষয় হলো আমার অতটা শক্তি নেই যে ওনাকে মাথার উপর তুলে নিচে ফেলে দেব। দীপা বলে, আচ্ছা আপনি এত বড় হয়েছেন কিভাবে বলুন তো, আমি একটু শুনি। আমি বললাম, কি আজব মার্কা প্রশ্ন করছো, তুমি যেভাবে বড় হয়েছো দিনে দিনে, আমিও ঠিক সেভাবেই বড় হয়েছি। দীপা বলে, তাহলে আমি টিউবওয়েলে গোসল করতে পারলে আপনি পারেন না কেন? আমি বললাম, সেটা আমাকে জিজ্ঞেস না করে আমার আম্মুকে জিজ্ঞেস করো গিয়ে। দীপা বলে, মানে?
আমি বললাম, আমার আম্মু কখনো আমাকে টিউবওয়েলে গোসল করায়নি। আমি বড় হয়েছি, টিউবওয়েলে কোনোদিন গোসল করিনি। আর বুঝিয়ে বলতে হবে? দীপা বলে, ওমর আল্লাহ, তুমি উপর থেকে দড়ি ফালাও, আমি এখান থেকে উপরে উঠে যাই। আমি বললাম, এমন করছো কেন? দীপা বলে, সব বাদ দিন, আমি বালতি ভরে দিচ্ছি, আপনি গোসল করে নিন। আমি বললাম, আমার দ্বারা হবে না। দীপা উপায়ন্তর না পেয়ে বলে, ঠিক আছে, আপনি বসুন, আমি করিয়ে দিচ্ছি। আমিও কোনো কথা না বলে বসে পড়লাম, কারণ গোসল করাটা খুবই জরুরি ছিল। নোংরা শরীর আর নোংরা কাপড় চোপড় নিয়ে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না। তারপর দীপা অনেক কষ্ট করে বালতিতে পানি তুলে আমাকে গোসল করিয়ে দিল। দীপা এই প্রথম কোনো পুরুষ মানুষকে গোসল করালো। লজ্জা লজ্জা লাগছিল ওর, কিন্তু কিছু করার ছিল না। লজ্জার মাথা খেয়ে গোসলটা করিয়ে দিল আমাকে। দীপা বলে, এই যে আপনার গোসল করানো শেষ, আপনি এখন রুমে গিয়ে জামা কাপড় পরে নিন, আমি এখন গোসল করব। আমি বললাম, এটা আবার কেমন কথা? তুমি আমার গোসল করানো দেখলে আর আমি তোমার গোসল করা দেখবো না, এটা কেমন কথা? আমার কথা শুনে দীপা জোরে চেঁচিয়ে বলে, কি? আমি বললাম, এত চিৎকার করার কি আছে? আমি তো সাধারণ একটা কথা বললাম, তার জন্য এত রেগে যাবারই বা কি আছে? দীপা বলে, আপনার কাছে খুব সাধারণ মনে হচ্ছে, কিন্তু আমার কাছে অনেক কঠিন মনে হচ্ছে, তাই আমি চিৎকার করছি। কিন্তু আপনি এখন বাইরে যান, এটাই ফাইনাল। আমি বললাম, যদি বাইরে না যাই তাহলে? দীপা বলে, প্লিজ, আমি আপনার পায়ে পড়ি, আপনি এখন বাইরে যান, আমাকে শান্তি মতন গোসল করতে দিন। আমি বললাম, আমি বাইরে যাচ্ছি না, তবে যেতে পারি, আমার একটা শর্ত আছে, যদি শর্ত পালন করো তাহলে বাইরে যাব আমি। দীপা বলে, উফ, এখন আবার কিসের শর্ত লাগাবেন? আচ্ছা বলুন, শুনি, যদি মনের মতন হয় তাহলে মানবো, না হলে আজকে গোসল করব না। আমি বললাম, আমাকে একটা চুমু দিতে হবে, এবং এটা দিতে হবে আমার ঠোঁটে। দীপা বলে, না, এটা আমার পক্ষে কখনোই সম্ভব হবে না, এর থেকে আমি গোসল না করি সেটাই ভালো, চলুন বাইরে চলুন। আমি বললাম, যদি গোসল না করো তাহলে 5টা চুমু দিতে হবে। দীপা আবার চেঁচিয়ে বলে, কি? আমি বললাম, জি। দীপা বলে, এটা কেমন কথা? গোসল করলে একটা আর গোসল না করলে 5টা? আজব ধরনের কথাবার্তা বাদ দিয়ে আপনি এখান থেকে চলে যান। আমি বললাম, আমি কোথাও যাচ্ছি না, এখন যদি রাজি থাকো তো বলো, কোনটা করবে, তোমার ইচ্ছা, একটা না 5টা? দীপা মনে মনে বলে, উফ, কি মহা জ্বালায় পড়লাম রে বাবা, এরকম মানুষ আমি জীবনে কখনো দেখিনি। আমি বললাম, এত কি ভাবছো, কোনটা করবে? দীপা বলে, ঠিক আছে, আমি শুধু একটা চুমু দেব, চুমু দেবার পরে কিন্তু আমার দিকে না তাকিয়ে বাইরে চলে যেতে হবে। আমি বললাম, ওকে। আমি মুখে ওকে বললেও মনে মনে ভাবছি, শুধু একবার তুমি কিস করো, তারপর তোমাকে দেখাচ্ছি মজা। এদিকে দীপার খুব লজ্জা করছে আমাকে চুমু দিতে, তারপরও লজ্জা শরমের মাথা খেয়ে আমার ঠোঁটে ওর ঠোঁট ডুবিয়ে দিল। কিন্তু ওর কাছে কেমন জানি একটা অনুভূতি ফিল হচ্ছে, এর আগে এটা কখনো ফিল হয়নি, আজকে কেন জানি হচ্ছে। এদিকে আমি ওর কোমর ধরে নিজের কাছে টেনে নিয়েছি, ওর চুলের মুঠি শক্ত করে ধরে চেপে ধরেছি, যাতে সহজে ছাড়াতে না পারে। এভাবে প্রায় কয়েক মিনিট কেটে গেল। যখন দেখলো আমার হাতের চাপ হালকা হয়ে এসেছে, তখন সে ঝটপট আমার থেকে নিজেকে ছাড়িয়ে অন্যদিকে ফিরে দাঁড়িয়ে রইল। আমি একটা মুচকি হাসি দিয়ে চলে এলাম। তারপর দীপা গোসল শেষ করে বাইরে আসে। বাইরে এসে দেখে আমি সবকিছু পরে রেডি হয়ে আছি, হয়তো এখন যাওয়ার জন্য রেডি হয়েছি। দীপা বলে, এই, আপনি তো সবকিছু পরে রেডি হয়েছেন, কোথাও যাচ্ছেন নাকি? আমি বললাম, কোথাও যাচ্ছি মানে, তুমি যাচ্ছ না? দীপা বলে, এইমাত্র গোসল শেষ করলাম, কিছু খাওয়া দাওয়া করি, তারপর একটু রেস্ট নিয়ে না হয় যাওয়া যাবে। আমি বললাম, আজকে বাসায় কোনো খাওয়া দাওয়া হচ্ছে না, আমরা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নেব, তাড়াতাড়ি রেডি হয়ে আসো। দীপা বলে, এই, না না, টাকা খরচ করার কি দরকার, আমরা তো বাসায় রান্না করে খেতে পারি, তাই না? আমি বললাম, টাকা খরচ করার কি দরকার, তাই না? দীপা আমার চেহারার দিকে তাকিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি, আপনি একটু বসুন। আমি বললাম, একটু তাড়াতাড়ি করো। দীপা বলে, তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য তো আগে যেতে হবে, রুমে না গিয়ে কিভাবে তাড়াতাড়ি করব? আমি বললাম, তো এখনো দাঁড়িয়ে আছো কেন, যাও। দীপা মনে মনে বলে, এখন কিছু বললেই ঝগড়া হয়ে যাবে, এমনি তো আর ঝগড়া করার কোনো ইচ্ছে নেই আমার, তাই যেমনটা আছে তেমনটাই থাকা ভালো। তারপর সে চলে গেল রুমে কাপড় চেঞ্জ করতে। নীল রঙের একটা সালোয়ার কামিজ পরলো, কপালে টিপ দিল, খুব হালকাভাবে সেজে রুম থেকে বেরিয়ে আসলো। দীপা ওন্না ঠিক করতে করতে বলে, আমি রেডি, চলুন। এতক্ষণ আমি মোবাইলে বিজি ছিলাম, তাই দীপাকে খেয়াল করিনি। হঠাৎ ওর কথায় ওর দিকে তাকালাম, তাকাতেই আমার চক্ষু চরক কাজ, এই আমি কোন দীপাকে দেখছি? এত সুন্দর কোনো মনুষ্য হতে পারে? এর আগে ওকে দেখিনি এমনটা কিন্তু না, 3 দিন ধরে ওকে দেখছি। মেকআপহীন চেহারা, চুলগুলো উস্কো খুস্কো, একদম সাধারণ একটা মেয়ে। না, ওকে সাধারণ বলা ভুল হবে। যে মাহিনকে আজ পর্যন্ত কেউ কাবু করতে পারেনি, এই মেয়ে এক রাতেই শুধু 2 ঘন্টার সময়ের মধ্যে আমাকে কাবু করেছে। ওর চেহারায় আলাদা একটা মায়া আছে, যে মায়ায় আমি পড়েছিলাম। তা না হলে আমার লাইফে অনেক মেয়ে এসেছে, কিন্তু আমি কাউকে পাত্তা দেইনি। ওকে আমি রাগের বশত বিয়ে করলেও ওর প্রতি একটা মায়া যে আমার কাজ করে না, তা কিন্তু না। ওর সঙ্গ পাওয়ার পর থেকে আমার নেশা সত্যমে চড়ে বসেছে, নিজেকে ধরে রাখা বড়ই কঠিন হয়ে যায়। এদিকে দীপা আমাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে বলে, কি হলো, আপনি এমন করে তাকিয়ে আছেন কেন? মনে হচ্ছে আমাকে এখনই গিলে খাবেন। ওর মুখ থেকে কথাটা শেষ হতেই হঠাৎ আমি যা করলাম ওর সাথে, সেটা সে কল্পনাতেও ভাবতে পারেনি। সে ভেবে পাচ্ছে না আমি কেন এমন করছি, কি দোষ করেছে ও। এরপর যা হলো। আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।